কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমিও আল্লাহর রহমতে কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি আর কি। তারপর গতদিন আমরা পলিনোমিয়ালের ডিভিশন অ্যালগরিদমটা প্রমাণ করেছিলাম মনে হয়, যতদূর সম্ভব। যে একটা পলিনোমিয়াল দিয়ে আরেকটা পলিনোমিয়ালকে ভাগ করলে ভাগফল আর তোমার ভাগশেষ দিয়ে যে রিলেশনটা হয় সেটা আমরা এই পর্যন্ত প্রমাণ করেছিলাম যে আসলে এই কিউএক্স আর আর এক্স ভাগফল আর এই ভাগশেষটা এটা ইউনিক হয়, এবং এই আর এর ডিগ্রিটা হচ্ছে তোমার জি এর ডিগ্রির চাইতে কম হয়, অথবা এই আর এক্সটা একটা জিরো পলিনোমিয়াল হয়। জিরো পলিনোমিয়ালের কিন্তু ডিগ্রি আনডিফাইন্ড আমরা জানি। আজকে আমরা এর পর থেকে শুরু করছি আর কি। আমিও তোমাদের আজকে উপস্থিতি আমি কাউন্ট করছি, তোমাদের লিস্টগুলো আমি সব নিয়ে রেখেছি আর কি, তোমাদের দিয়ে দিব আর কি। কারা কারা উপস্থিত ছিল তোমরা চেক করে নিতে পারবে আর কি। তো নেক্সট ওই তোমার আমাদের যে ডিভিশন অ্যালগরিদম, সেই অ্যালগরিদমের কনসিকুয়েন্স বলেছিলাম, ওইটা থেকে এগুলো প্রমাণ করা যায় যে যদি বলছে যে এফ বি এ ফিল্ড, যদি এফ একটা ফিল্ড হয় আর এই এফ অফ এক্স এর ভিতরে একটা পলিনোমিয়াল এই স্মল এফ অফ এক্স হয়, তার মানে এফটা হচ্ছে ফিল্ড আর এফ অফ এক্সটা আমরা জানি কি, the set of all polynomials in x over f। সেইখানকার একটা মেম্বার বলা হচ্ছে এফ অফ এক্স যদি হয়, এবং তাকে যদি আমরা ডিভাইড করি এক্স মাইনাস এ দিয়ে, এক্স মাইনাস এ দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল যেটা হবে সেটা যাই হোক না কেন, কিন্তু রিমাইন্ডার যেটা অবশিষ্ট থাকবে আর কি, হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য বলি আমরা এটাকে, যে অবশিষ্টটা তোমার এফ অফ এ হবে। এফ অফ এক্স কে যদি এইটা দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষটা হবে এফ অফ এ। এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার চেষ্টা করি আমরা ডিভিশন অ্যালগরিদম ইউজ করি আর কি। তো শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি স্যার। তো প্রমাণে আসা যাক। আচ্ছা, তাহলে আমরা এখানে এফ অফ এক্স টা দেয়া আছে, তাকে ভাগ করব এইটা দিয়ে। হ্যাঁ, তো আমরা ধরে নিলাম লেট এইটাকে যেটা দিয়ে ভাগ করব সেটা জি অফ এক্স ধরে নিলাম। জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ। এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী কি জানি আমরা, দেন by the di division algorithm we have আমরা কি পাবো, যে এরকম একটা পাবো q of x, তাই না, কমা r of x in f of x such that st মানে such that বোঝাতে যাচ্ছি, যে কি হবে such that এই f of x টাকে লেখা যাবে এইরকম q of x টাইমস g of x, তাই না, প্লাস r of x। এটাই শিখেছিলাম আমরা গতদিন। হয় আর এখানে যে r of x টা হয় একবারে কমপ্লিটলি জিরো হয়ে যাবে, জিরো মানে জিরো পলিনোমিয়াল, অথবা ডিগ্রি মানে r এর ডিগ্রিটা হবে এই g এর ডিগ্রির চাইতে কম, মানে যেটা দিয়ে আমি ভাগ করছি। তাহলে এখানে আমাদের যে g এর ডিগ্রিটা কত বলতে পারবে না? g of x সমান হচ্ছে x minus a, কত ডিগ্রি পলিনোমিয়াল এটা? 1 ডিগ্রি স্যার। এটা হচ্ছে 1 ডিগ্রি স্যার। হ্যাঁ, এটা 1 ডিগ্রি পলিনোমিয়াল কিন্তু, তাই না? g of x টা জি স্যার। 1 ডিগ্রি পলিনোমিয়াল।
তাহলে যদি ভাগফল মিলে যায় তাহলে আর অফ এক্সটা হচ্ছে তোমার 0 হবে, মানে 0 পলিনোমিয়াল যার কোনো ডিগ্রি নাই আমরা জানি। আর যদি না মিলে অবশিষ্ট কিছু থাকে তাহলে অবশিষ্টটার ডিগ্রি কত হবে? অবশ্যই জি এর চাইতে কম। জি এর ডিগ্রি কত? 1। আর এর চাইতে কম কি ডিগ্রি হতে পারে? 0 ডিগ্রি, তার মানে Yes, sir. তাই না? হ্যাঁ, হিয়ার ডিগ্রি জি এটা কত আমরা দেখতে পাচ্ছি 1, তাই না? কারণ কি জিটা হচ্ছে x মাইনাস a, এই জন্য। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি যে rx is equal to 0 or degree of r is equal to 1 নাকি? না সরি 1 তো হবে না, 0 হবে। ডিগ্রি অফ r is equal to 0, তাহলে 0 মানে কি? that is r is a 0 কনস্ট্যান্ট, তাই না? যেহেতু 0 ডিগ্রি তাহলে r টা একটা কনস্ট্যান্ট। এই r টাকে আমরা কি বলতে পারবো আসলে? r টাকে একটা কনস্ট্যান্ট c ধরে নিতে পারি। লেট r is equal to তোমার c। আর এখানে যে ভাগ করা হয় আর কি, f of x কে আমরা g of x দিয়ে ভাগ করলে ভাগফল হয় q, আর ভাগশেষ হচ্ছে r। হ্যাঁ, তো r টা কি আসলে আমাদের রিমাইন্ডার নাকি? r টা কি রিমাইন্ডার, এই r টা হচ্ছে আমাদের রিমাইন্ডার। আমাদের এই রিমাইন্ডারটা দেখাতে হবে f of a এর সমান, মানে r এর মান হচ্ছে f of a এর সমান, এটা দেখাতে হবে। তাহলে আমরা f of a সমান কি লিখতে পারি? therefore এই f of x টা আমরা দেখতে পাচ্ছি যে এরকম qx টাইমস gx, gx মানে কি? x মাইনাস a, তাই না? x মাইনাস a প্লাস একটা কনস্ট্যান্ট c, where c is the সিটা হচ্ছে রিমাইন্ডার। f of a এর মানটা আমরা বের করে দেখি তো কি f of a সমান কত হবে, কে বলতে পারে? f of a is equal to q of a, তাই না? যেখানে যেখানে x আছে সেখানে সেখানে a বসাতে হবে। a minus a প্লাস c, a থেকে a বাদ দিলে কত হবে? 0। 0 দিয়ে q কে গুণ করলে এটাও 0। তাহলে আমরা পাচ্ছি আসলে that implies c is equal to f of a পাচ্ছি। তার মানে কি c টাই কিন্তু রিমাইন্ডার, therefore রিমাইন্ডারটা f of a প্রমাণিত। আরেকবার দেখি, এখানে আমাদের বলেছে যে f of x যদি তোমার একটা পলিনোমিয়াল হয়, তাকে যদি x মাইনাস a দিয়ে ভাগ করা হয়, তাহলে যে রিমাইন্ডারটা পাওয়া যাবে সেই রিমাইন্ডারটা হচ্ছে f of a হবে। আমরা এই x মাইনাস a কে দিয়ে ভাগ করব, তো সেটা g of x মনে করলে f of x একটা দেয়াই আছে আমাদের। দেখো f of x টা হচ্ছে আমাদের দেয়া আছে, এটা হচ্ছে f of x, আর এটা ধরে নিলাম আমি যে এটা হচ্ছে তোমার g of x ধরে নেওয়া হলো। তাহলে যে ডিভিশন অ্যালগরিদম, সেই ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী আমরা এরকম একটা q of x আর একটা তোমার r of x খুঁজে পাবো,
এফ অফ এক্স এর মধ্যে যে এফ অফ এক্স কে মানে স্মল এফ অফ এক্স কে আমরা কিউ অফ এক্স জি অফ এক্স প্লাস আর অফ এক্স এরকম ভাবে লিখতে পারবো, যেখানে এটাকে আমরা বলি কোশিয়েন্ট মানে ভাগফল, আর এটাকে বলি আমরা রিমাইন্ডার মানে অবশিষ্ট। তো এখন যেহেতু আর এখানে ডিভিশন অ্যালগরিদমের শর্ত হচ্ছে যে এই আর অফ এক্স টা হয় জিরো হবে, জিরো পলিনোমিয়াল, অথবা কি হবে এর ডিগ্রিটা হচ্ছে জি এর ডিগ্রি মানে যেটা দিয়ে ভাগ করছি তার ডিগ্রির চাইতে কম হবে। এখানে আমরা জি এর ডিগ্রি দেখছি 1, তাহলে হচ্ছে আসলে ইয়ার ডিগ্রি কত হবে, আর এর ডিগ্রি 1 এর চাইতে কম হবে, তার মানে হয় আর এক্স ইকুয়াল টু 0 হবে অথবা আর এর ডিগ্রি হচ্ছে 0 হবে। যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি, কনস্ট্যান্ট গুলো আমরা জানি 0 ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে এখন এই আর আর যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি আর সমান একটা সি ধরে নিলাম, না ধরলেও চলে, তোমরা আর এক্স রেখে দিতে পারো। এখন আমরা আমাদের দেখাতে হবে যে এফ অফ এটা রিমাইন্ডারের সমান, রিমাইন্ডার মানে যে রিমাইন্ডার আর এক্স টা আর এফ অফ এটা সমান। আর এক্স টা যেহেতু কনস্ট্যান্ট, এটা সি দিয়ে আমি রিপ্লেস করলাম, আর এফ অফ এক্স সমান যে কিউ এক্স আর জি এক্স এর মান বসিয়ে দিয়েছি, কিউ এক্স জি এক্স এর মান বসিয়ে দিয়েছি প্লাস আর এক্স এর পরিবর্তে সি দিয়েছি। তাহলে এফ অফ এ টা কি হবে আসলে, কিউ এ মাইনাস এ মানে হচ্ছে 0 প্লাস সি, তাহলে কি থাকছে এখানে শুধু সি থাকছে, আর এই টার্মটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হচ্ছে, কারণ এটা যেহেতু 0 0 দিয়ে গুণ করলে এটা টোটালি 0 হয়ে যাচ্ছে, এইটা এই পার্টটা, তাহলে 0 প্লাস সি থাকছে, তার মানে সি সমান লিখতে পাচ্ছি আমরা এফ অফ এ। সিটা কি আসলে, সিটা রিমাইন্ডার, সিটাই আর ছিল সেটা রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডারটা যে এফ অফ এ এটা আমরা প্রমাণ করতে পারলাম। এখন এই থিওরেমেরই পরের থিওরেম বলছে যদি ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় মানে মিলে যায়, তাহলে এফ অফ এ সমান 0 হবে, এটা বলছে। হ্যাঁ, বলছে একটা ফিল্ড এফ অফ এক্স যদি এরকম একটা পলিনোমিয়াল হয়, এটা ডিভিজিবল বাই এক্স মাইনাস এ হয়, মানে এক্স মাইনাস এ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত কি, যে অবশিষ্ট থাকবে না, তাই না? নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে অবশিষ্ট থাকবে না, তাই না? তাহলে অবশিষ্ট থাকবে না মানে কি, অবশিষ্ট হবে 0। তা আমাদের ইতিপূর্বে থিওরেমে দেখলাম যে যদি এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, তাহলে বাই, আচ্ছা আমরা জানি যে ইফ এফ অফ এক্স ইজ ডিআই ডিআই divided by x minus a, then the রিমাইন্ডারটা কত দেখলাম আমরা, রিমাইন্ডারটা আগের থিওরেমে প্রমাণ করলাম যে এফ অফ এ টা হচ্ছে রিমাইন্ডার, আর নিঃশেষে বিভাজ্য হলে রিমাইন্ডারটা কি হবে, নিঃশেষে বিভাজ্য হলে শূন্য হবে নাকি, জি যদি ভাগ করলে মিলে যায় তাহলে রিমাইন্ডার অবশিষ্ট কি হবে, শূন্য হবে। তাহলে ইফ f of x is divisible by তোমার হচ্ছে x minus a, then the remainder f of a must be 0 অবশ্যই 0 হবে, that is f of a is equal to আমরা বলতে পারি 0। এই থিওরেমটাতে মনে হয় ইফ এন্ড অনলি আছে আর কি, যে ফিল্ড দেখি আমি চেক করি, হ্যাঁ f of a equal to 0 divisible by x minus দেন না দিয়ে এখানে দেওয়া আছে তোমার IFF i double f দেওয়া আছে, মানে ইফ এন্ড অনলি
তাহলে কি এখানে আমরা i ডাবল এফ লাগিয়ে দিতে পারি if f of x is divisible by x minus a then আচ্ছা ইফটা বাদ দিই আমরা স্যার হ্যাঁ, বলো বলো কি বলতে যাচ্ছ স্যার যদি ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন থাকে তাহলে আমাদেরকে উল্টা ভাবে আবার দেখানো লাগে না। এভাবে রেখে দিলে হবে না f of x is divisible by x minus a if and only if the remainder f of a if and only if the remainder is 0 আচ্ছা এখানে লিখে দিই is যদি f of x divisible by x minus a হয় তাহলে রিমাইন্ডার 0 হবে আর রিমাইন্ডার যদি 0 হয় তাহলে f of x টা x minus a দ্বারা বিভাজ্য হবে এটা আমরা জানি তাই if only if লিখে দিলেই হবে আর কি দ্যাট ইজ এখানে দিয়ে দিতে পারি যে f of a is equal to 0 তাহলে তোমার if and only হয়ে গেল ঠিক আছে আগে থিওরেম থেকে এটা আমরা বলে দিতে পারি আর এবার নেক্সট আর কি ছোটবেলার কিছু জিনিস আর কি ডিভিজর অর ফ্যাক্টর তো আমরা ধরো যে পড়তে পড়তে আমরা পড়লাম হচ্ছে প্রথমে সম্ভবত গ্রুপয়েড দিয়ে শুরু করেছিলাম গ্রুপয়েডের পরে সেমি গ্রুপ পড়েছি সেমি গ্রুপের পরে আমরা তোমার পড়েছিলাম মোনোয়েড তারপরে পড়েছি গ্রুপ তারপরে আবেলিয়ান গ্রুপ তারপরে রিং তারপরে হচ্ছে রিং উইথ আইডেন্টিটি তারপরে কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি তারপরে তোমার হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন তারপরে তোমার ফিল্ড আর ইন্টিগ্রাল ডোমেনের ভিতরে আরেকটা জিনিসও পড়েছিলাম আমরা এসকিউ ফিল্ডটা হচ্ছে যদি তোমার শুধু যে মাল্টিপ্লিকেশনের আন্ডারে কমিউটেটিভ লটা না স্যাটিসফাই হয় ফিল্ডের বাদ বাকি সবগুলো স্যাটিসফাই হয় তাহলে এটা এসকিউ ফিল্ড তারপরে পড়েছিলাম ফিল্ড তো ইন্টিগ্রাল ডোমেন আর ফিল্ডের মধ্যে একটা রিলেশন ছিল আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা ফিল্ডই ইন্টিগ্রাল ডোমেন হয় কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হয় না ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন গুলো ফিল্ড হয় তো যে আমাদের জেনারেল যে ইন্টিগ্রাল ডোমেন আচ্ছা আর একটা থিওরেম আমি এখানে ছেড়ে দিয়েছি একটু মানে খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম যে ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড না হলেও প্রত্যেকটা ইন্টিগ্রাল ডোমেনকে একটা ফিল্ডে ইমবেড করা যায় মানে ফিল্ডের মধ্যে প্রবেশ করানো যায় যে ওই ফিল্ডের সে সাবসেট এরকম আকারে দেখানো যায় এটা একটা বড় থিওরেম আর কি থিওরেম না দেখানো আমি তোমাদের দিব আর কি ভবিষ্যতে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্টিগ্রাল ডোমেনটা এরকম যে স্যার আমি প্রথমে একটু ক্লাস মিস করেছি স্যার প্রথম থিওরেমটা একটু বলবেন রিপিট করবেন প্রথম থিওরেম জি আজকে যেটা করালেন প্রথমে ও আচ্ছা আজকে যে থিওরেমটা আমরা প্রমাণ করলাম এটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম আমি ভিডিওটা কমপ্লিট করেছি তোমাদের পোস্ট করে দিব আর কি হ্যাঁ দেখে নিও আজকে দিব বিকালের মধ্যে গত ক্লাসটা আচ্ছা ঠিক আছে আমরা যেটা থিওরেমটা প্রমাণ করেছিলাম ওটা ডিভিশন অ্যালগরিদম ফর পলিনোমিয়ালস তো সেই ডিভিশন অ্যালগরিদম ইউজ করে আজকে আমরা দুটো থিওরেম প্রমাণ করলাম এখন আমরা একবারে কমপ্লিটলি নতুন একটা জায়গায় আসছি আর কি হ্যাঁ যদিও এটা ছোটবেলার জিনিসপত্র আর কি তো আমরা ডিফাইন করতে যাচ্ছি ডিভিজর অর ফ্যাক্টর আমি ইতিহাস টানলাম এইভাবে যে আমরা ধরো গ্রুপ বা রিং হ্যাঁ রিং এর পরে হচ্ছে আমরা বাড়তে বাড়তে রিং উইথ আইডেন্টিটি কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি তারপরে ইন্টিগ্রাল ডোমেন তো ইন্টিগ্রাল ডোমেনটা এরকম যে এর ভিতরে জিরো ডিভিজর থাকে এই জিরো ডিভিজর মানে হচ্ছে দুটো নন জিরো এলিমেন্ট গুণ করলে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে জিরো হয়ে যায় দুটো নন জিরো বাট তাদের গুণ করলে জিরো হয়ে যায় তো এই ইন্টিগ্রাল ডোমেনের ভিতরে যে উপাদানগুলোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে সবার নেই আমরা জানি জিরো ডিভিজর্স যেগুলো সেগুলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে না তবে যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে তাদেরকে বলা হয় ইউনিট তাদের নামটা হচ্ছে ইউনিট
তো আমরা এই ইন্টিগ্রাল ডোমেনের ভিতরে যোগ আর গুণ যেমন আছে, দুটো অপারেশন আমাদের বাইনারি অপারেশন, একটা যোগ একটা গুণ। এখন এখানে আমরা ভাগ অপারেশনটা ডিফাইন করতে যাচ্ছি, মানে ভাগটা কাকে বলে সেটা আমরা দেখতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা কিন্তু পলিনোমিয়ালে ভাগ করে ফেলেছিলাম অলরেডি। তো ডিভিজর অর ফ্যাক্টর, তোমরা যেটাকে বলো উৎপাদক, কোন একটা সংখ্যার উৎপাদক। উৎপাদক বলতে কি বুঝি, যেমন 12, 12কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলা হয় 12র উৎপাদক। তো ইন্টিগ্রাল ডোমেনের ভিতরে ধরো যে আমরা ধরলাম আর একটা ইন্টিগ্রাল ডোমেন, আর এর ভিতরে এ কোনো একটা উপাদান। এখন এর উৎপাদক আমরা কাকে বলবো, এর উৎপাদক কাকে বলবো? বা উৎপাদক বা ডিভিজর বলছি আমরা, বা ফ্যাক্টর বলছি। যে ধরো আমি বি কে বলতে চাচ্ছি যে বি দ্বারা এ কে ভাগ করা যায়, বা হ্যাঁ বলতে চাচ্ছি যে বি দিয়ে এ কে ভাগ করা যায়, তাহলে কি হবে আসলে? বি সমান কি লেখা যাবে, বি কে ভাগ করলাম এ দিয়ে, ভাগ করলে একটা ভাগফল আসবে ধরো সি, তার মানে বি সমান লেখা যাবে কোনো এসি। যদি এরকম একটা সি খুঁজে পাওয়া যায় যে এ দিয়ে সি কে গুণ করলে বি এর সমান হয়, তাহলে আমরা বলি যে বি এ দ্বারা বিভাজ্য। এই আমার কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। আচ্ছা, মাঝে মাঝে একটু আটকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ড করছি ক্লাসটা, অসুবিধা নাই। তাহলে আমরা বলছি যে বা এটা বি এ দ্বারা বিভাজ্য বললাম, তো এ বি দ্বারা বিভাজ্য যদি হতে হয় তাহলে কি হতে হবে? জাস্ট তোমার উল্টোটা এরকম, যে আমি যদি বলতে চাই যে বি হচ্ছে এ দ্বারা বিভাজ্য, মানে হচ্ছে এ দ্বারা বি কে ভাগ করলে কিছু একটা পাওয়া যায়, তার মানে আমরা লিখতে পারবো যে তোমার বি সমান এরকম এসি। তাহলে আমরা বলবো যে এ দিয়ে বি কে ভাগ করা যায়, আর সেই সিম্বলটা লেখা হয় এ ডিভাইডস বি এরকম। সেই ক্ষেত্রে এই এটাকে বলা হবে বি এর একটা ফ্যাক্টর, উৎপাদক বা ডিভিজর। ডিভিজরও বলা হতে পারে বা ফ্যাক্টরও বলা হতে পারে। যেমন ধরো 12র ফ্যাক্টর আমরা জানি 1 2 3 4 6 12, তার মানে 12কে চাইলে আমরা এরকম ভাবে লিখতে পারি 12 সমান লেখা যেতে পারে 1 into 12, বা আমরা লিখতে পারি 2 into এরকম 6, বা 3 into 4। হ্যাঁ, এখান থেকেই অবশ্য দেখতে পাচ্ছি যে 6 into আমরা 2 লিখতে পারছি, বা তোমার 12 into 1 লিখতে পারছি, তার মানে 1 2 3 6 12। ও 4 আছে একটা, আমরা আরো একটা লিখতে পারি যে 4 into 3 এরকমও লেখা যায়, একই কথা। তার মানে হচ্ছে যে এই পর্যন্ত নিলে যথেষ্ট ছিল। 1 2 3 4 6 12 এই কয়টা হচ্ছে ওর উৎপাদক। তার 12কে আমরা এরকম এসি এসি আকারে লিখতে পাচ্ছি, সি এখানে 4, তাহলে 3টা হচ্ছে উৎপাদক। হ্যাঁ, আবার সি যদি 3 কে মনে করি তাহলে 4টাও হচ্ছে উৎপাদক। তো 12 এর উৎপাদক গুলো এরকম, বা 18 এর উৎপাদক গুলো এরকম। আচ্ছা, উৎপাদকের সংজ্ঞা, এখন এগুলো তো আমরা সংখ্যা চিনি তাই না, ইন্টিগ্রাল ডোমেনের যে উপাদানগুলো সেগুলো অ্যাবস্ট্রাক্ট উপাদান, এগুলো আমরা চিনি না আসলে কি রকম। হ্যাঁ, তো ওইখানে আমরা ডিভিশনটা কিভাবে ডিফাইন করব? তো আমরা ধরে নিই লেট আর বি and integral domain। আরটা একটা ইন্টিগ্রাল ডোমেন ধরলাম, আর হচ্ছে ধরে নিলাম যে এ বি belong to R। বিলং টু হচ্ছে আর, আর এর উপাদান। আরো একটা জিনিস ধরে নিচ্ছি যে এটা
নট ইকুয়াল টু 0 মানে যেটা দিয়ে আমি ভাগ করব আর কি। দেন বলা হচ্ছে যে দেন a is a divisor of b, or আমরা বলি যে factor of b, or এটাও বলি আমরা যে a ডিভাইড বি। হ্যাঁ বলি তখন if এরকম there exist c belongs to r such that তোমার b সমান এরকম ac, c খুঁজে যদি পাওয়া যায় যে b সমান ac হয়, তার মানে হচ্ছে a দিয়ে b কে ভাগ করলে c হয়। হ্যাঁ, তার মানে a হচ্ছে b দ্বারা বিভাজ্য। আর এটাকে আমরা লিখি সিম্বল ইউজ করে। হ্যাঁ, উই রাইট দিস as তোমার এরকম a, তারপর একটা খাড়া দাগ, তারপর হচ্ছে b। এটা কিন্তু বাঁকা না, একদম খাড়া হবে। হ্যাঁ, আমি ঠিক করে লিখি a, এই খাড়া দাগকে বলছি ডিভাইডস b, a ডিভাইডস b। a খাড়া দাগ b দেওয়া থাকলে বোঝা যাবে যে a b হচ্ছে a দ্বারা বিভাজ্য। a ডিভাইডস b, a b কে ভাগ করে। মনে থাকবে? এখন ছোটবেলার কিছু জিনিসপত্র আমরা শিখবো কয়েকটা, যে আমরা ধরো যে আমরা গসাগু বা লসাগু এসব কিন্তু আমরা শিখে আসছি ছোটবেলাতেই। তো এগুলা নিয়ে একটু ছোটখাটো আলোচনা, যদিও তোমরা এটার এক্সপার্ট, তারপরে বলি। ধরো গসাগুকে আমরা বলি আসলে ইংরেজিতে এরকম যে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, কমন ডিভিজর বা ফ্যাক্টর। হ্যাঁ, সংক্ষেপে এরকম জিসিডি বলা হয়, জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজর। আচ্ছা, এইখানে আর একটা জিনিস আমরা বলতে পারি, যে যেমন আমরা বলতে পারি যে এ হচ্ছে বি এর ফ্যাক্টর, তেমনি ভাবে বি কে এ এর মাল্টিপুল বলা হয়, বি কে বলা হয় এ এর মাল্টিপুল। এটা হচ্ছে এ হচ্ছে বি এর ফ্যাক্টর, ঠিক আছে? আর বিটা হচ্ছে তোমার হচ্ছে যে এ এর গুণিতক, বা এটাকে আমরা বলি মাল্টিপুল। মাল্টিপুল বিটাকে বলা হচ্ছে এ এর মাল্টিপুল, আর এটাকে বলা হচ্ছে বি এর ফ্যাক্টর। মাল্টিপুলের বাংলা আমরা বলি তোমার গুণিতক, আর ফ্যাক্টরের বাংলা বলি গুণনীয়ক বা উৎপাদক। ফ্যাক্টরের বাংলা বলি গুণনীয়ক বা উৎপাদক। তো গ্রেটেস্ট মানে বড়, গরিষ্ঠ, কমন মানে সাধারণ, ডিভিজর মানে তোমার গুণনীয়ক বা উৎপাদক, গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। আচ্ছা, সাধারণ কমন যেহেতু বিষয়টা আসছে, তাহলে একটার বেশি থাকবে অবশ্যই, মানে একটার বেশি তোমার নাম্বারের বা এলিমেন্টের আমরা উৎপাদক বিবেচনা করবো। নাহলে কমন মানে কি, সাধারণ বলতে একাধিক হতে হবে অবশ্যই। তাই এখানে ধরো 12 আর 18 এই দুটো নিয়ে আমি কাজ করছি, একটু ভালো করে মনোযোগ দিও আর কি। হ্যাঁ, তাহলে 12র উৎপাদক গুলো 1 2 3 4 6 12, এর বেশি হবে কি? আর যে কোনো নম্বরের যে উৎপাদকের সংখ্যাটা সসীম হয়। উৎপাদকের সংখ্যা কি হয়? সসীম হয়। আর 12র যদি মাল্টিপুল বলি, মানে আমি যদি 12র গুণিতক বলি, মাল্টিপুল অফ 12, আর কি হবে? 12 24 36 48 60 72 এভাবে চলতে থাকবে, তাই না? এটা কি গুণিতকের যে সেটটা, সেটা কিন্তু সসীম নয়, কি অসীম। গুণিতকের সেটটা
অসীম, মাল্টিপুলের সেট হবে অসীম। আর ফ্যাক্টরের সেট, যে কোনো সংখ্যার ফ্যাক্টরের সেটটা কি হবে? সসীম হবে। তো এখন ধরো আমি দুটো নিয়েছি এই কারণে যে এই যে তোমার আমি যে গ্রেটেস্ট কমন ডিভিজর বলছি আর লিস্ট কমন মাল্টিপুল বলবো এটার জন্য আর কি। এখন ধরো এটা গ্রেটেস্ট কমন মাল্টিপুল না বলে যদি বলা হতো লিস্ট কমন মাল্টিপুল। লিস্ট কমন মাল্টিপুল মানে কমন মাল্টিপুলদের মধ্যে সবচাইতে ছোটটা। তো এখন ধরো 12 এর সরি গ্রেটেস্ট কমন তাই না? লসাগু আর গসাগু মনে হয়। কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা স্যার, মানে আমি বলতেছি যে এগুলা লসাগু আর গসাগু বের করা। হ্যাঁ, তোমারটা ইকো হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু একটু ভালো করে শিখি আর কি। হ্যাঁ, আমরা যা জানি, জানা জিনিসটা একটু অন্যভাবে একটু দেখি। হ্যাঁ, তো ধরো 12 এর ফ্যাক্টর কি কি হবে? 1 2 3 4 6 12। 18 এর ফ্যাক্টর গুলো কি কি হবে? 1 2 3 6 9 18। ঠিক আছে, তাহলে দুজনের ভিতরে কমন কোনগুলো আসছে দেখো দেখি। 1 এখানেও আছে, এখানেও আছে। 2 এখানেও আছে, তোমার এখানেও আছে। 3ও আছে এখানে, এখানেও আছে। 4 9 6 আছে এখানে, 6 এখানেও আছে। তাহলে আমি যদি এই দুজনের কমন ফ্যাক্টর গুলো বা কমন ডিভিজর গুলো যদি দেখতে চাই, এই কমন ডিভিজর গুলো কি কি পেলাম আমরা? এই 12 আর 18 এর ক্ষেত্রে কমন ডিভিজর পাওয়া যাচ্ছে 1 2 3 6 2 3 6। তোমরা যদি লক্ষ্য করো কমন ডিভিজরের মধ্যে সবসময় 1 থাকবেই। কমন ডিভিজরের মধ্যে সবসময় 1 কিন্তু থাকবেই। তাহলে আমরা যদি স্মলেস্ট বা লিস্ট কমন ডিভিজর নিই তাহলে সবসময় কি হবে? 1। তো 1 হবে। লিস্ট কমন ডিভিজর এই জন্য এই কথাটা হচ্ছে তোমার ভিত্তিহীন। মানে লিস্ট কমন ডিভিজর মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি বলি আর কি। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কথাটা হচ্ছে ভিত্তিহীন, কারণ সবার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 হবে। কিন্তু আমার দেখতে হবে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা, মানে গুণনীয়কদের মধ্যে সবচেয়ে বড়। এটা কিন্তু আলাদা আলাদা হয় প্রত্যেকটা প্রবলেমের জন্য। তাহলে এদের ভিতরে গরিষ্ঠ কে, সবচেয়ে বড় কে? 6। এটার উপকারিতা কি? এটার কিন্তু উপকারিতা আছে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, যে তোমার কাছে 2 বালতি বা 2 ড্রাম দুধ আছে। এক ড্রামে হচ্ছে 50 লিটার আর এক ড্রামে 40 লিটার। আমি তোমাকে প্রশ্ন করলাম যে এমন একটা বালতি তৈরি করো যে বালতি দিয়ে দুটো তোমার ওই ড্রামেরই দুধ মেপে শেষ করা যাবে, দুটোরই মাপা যাবে আর কি। ধরো আমি যদি 40 লিটারের বালতি বানাই তাহলে একটা মাপা যাবে 40 লিটার, আর একটা 40 লিটার হবে বাট আরো 10 লিটার থেকে যাবে, মানে ঠিকভাবে মাপতে পারলাম না। হ্যাঁ, আবার যদি 1 লিটারের নিই তাহলে 1 লিটার দিয়ে 40 বার মাপতে হবে, আবার ওইটা হচ্ছে তোমার ধরো 50 বার মাপতে হবে। একটা ধরো আমি ধরলাম 40 লিটার আর একটা 50 লিটার, দুটো বালতি আছে। আমি বলতে চাচ্ছি যে এমন একটা বালতি তৈরি করো যেটা দিয়ে সবচেয়ে বড় বালতি তৈরি করো যেটা দিয়ে দুটোর দুধ মেপে শেষ করা যাবে। যদি 1 লিটারের বানাই তাহলে এটা 40 বার, এটা 50 বার। যদি 2 লিটারের বানাই তাহলে এটা 20 বার, এটা 25 বার। 3 লিটারের দিয়ে ভাগ করা যাবে না। 4 লিটার আমরা 10 লিটারের বানাবো। হ্যাঁ, 5 লিটার দিয়ে বানাই যদি, তাহলে কি হবে? 5 লিটার দিয়ে এটা হচ্ছে 8 বার যাবে, আর এটা হচ্ছে তোমার 10 বার যাবে। আর যদি 10 লিটার নিই তাহলে এটা 4 বার যাবে, আর এটা হচ্ছে 5 বার। তাহলে এটাই হচ্ছে সেই সর্বোচ্চ। এর চাইতে বড় আর বালতি দিয়ে কিন্তু দুটোর মেপে শেষ করা যাবে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে সেই গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগুটা কি? লসাগু হচ্ছে যে একই জিনিস, যে মাল্টিপুল, যেটা ধরো 12 এর মাল্টিপুল কারা? যে সকল সংখ্যাকে 12 দ্বারা ভাগ করা যায় তারা কারা? 12 24 36 48 60 72 84 96 108 এরকম। 18 মাল্টিপুল কারা? 18 36 54 72 90 108 এরকম। এদের দুজনের মধ্যে কমন আমি দেখতে পাচ্ছি মনে হয় এইটা 36 36, তারপর 72 তারপর 108। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি তোমার কমন মাল্টিপুল গুলো নিই
কমন মাল্টিপল গুলো তাহলে কি আসছে 36, 72, তারপর হচ্ছে 108, এভাবে চলতেই থাকবে তাই না? এরপর আরো 36 বাড়বে। তো এই যে সেটটা পেলাম, এই কমন মাল্টিপলের যে সেটটা, সেই সেটটা কিন্তু অসীম সেট। এটা সবচেয়ে বড় যদি কমন মাল্টিপল চাই তাহলে কত হবে? জানি না স্যার। বড়টা ইনফিনিটি হবে তাই না? এটা যাচ্ছে আস্তে আস্তে কোথায় যাচ্ছে? ইনফিনিটি। তাই আমি যদি বলি যে তোমার গ্রেটেস্ট কমন মাল্টিপল মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে সেটা সবসময় কি হবে? ইনফিনিটি। তাহলে এটা তোমার ভিত্তিহীন। তাহলে আমার কোনটা খুঁজে বের করতে হবে? ছোটটা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সাধারণ গুণিতকদের মধ্যে সবচেয়ে যেটা ছোট। হ্যাঁ, সেটা কত? 36। এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। হ্যাঁ, এখন এটা আমি সংখ্যা দিয়ে দেখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এটা আমরা ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে ডিফাইন করব কি করে? তো ধরো এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা আমি মনে করলাম যে এ, আর এটা মনে করলাম তোমার বি। ঠিক আছে? এ আর বি এর গসাগু তৈরি করলাম, জিসিডি। জিসিডিটা যদি তোমার ধরো কি বলবো, কি হয়, জিসিডি কি হয়, তাহলে সি এর প্রপার্টি কি দেখলাম আমরা? যে এই সি দিয়ে অবশ্যই এ কেও ভাগ করা যাবে, সি দিয়ে বি কেও ভাগ করা যাবে। ওর কথায় দুইজনের কমন ফ্যাক্টর প্রথমত। দ্বিতীয়ত কি যে অন্য যেসব আরো আছে ফ্যাক্টর, যে ধরো এরকম যদি আমরা আরেকটা খুঁজে পাই যে ডি, যেটা কিনা এ কেও ভাগ করে, আবার ডি হচ্ছে তোমার বি কেও ভাগ করে, যদি এরকম আরেকটা খুঁজে পাওয়া যায় ডি, সেটা অবশ্যই লেস দেন সি হওয়া লাগবে। এই ডিটা সি কে ভাগ করবে, ডিটা সি কে ভাগ করবে। বুঝতে পারলাম কিনা? যদি অন্য, খেয়াল করে দেখো আমাদের এখানে গসাগুটা কত হয়েছে? 6, তাই না? তাহলে সেই 6টাই আমাদের হচ্ছে সি আমি বলছি। তো অন্য কারা, ধরো 3, 2, 1 এগুলো হচ্ছে ডি। ডি দিয়ে হচ্ছে তোমার 12 কেও 18 কেও দুজনকে ভাগ করা যায়, তাহলে এই ডি দিয়ে তোমার 6 কেও ভাগ করা যাবে, এটাই বলছি। এটা যদি গ্রেটেস্ট হয় তাহলে অন্যান্য গুলো দিয়ে এই গ্রেটেস্ট যেটা সেটাকে ভাগ করা যাবে। আচ্ছা, আমরা সংখ্যাটা লিখি। দরজাটা আটকে দাও কিন্তু, শব্দ আসতে করছি। আচ্ছা, সরি, কুকুরের আওয়াজ পাওয়া যাচ্ছে এমন যে আমি আসলে কি বলছি বুঝতেও পারছি না। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জিসিডির সংজ্ঞা পরীক্ষা আসতে পারে, যদি আসে তাহলে আমরা কিভাবে লিখব সেটা এখন আমরা let R be an integral domain. Okay? আমরা ইন্টিগ্রাল ডোমেন এগুলা ডিফাইন করছি, এন্ড তোমার AB belongs to R. AB belongs to R. আমরা বলছি যে an element D নামিয়ে দিলাম, D belongs to R is called the greatest common divisor, বা আমরা সংক্ষেপে লিখলাম GCD। হ্যাঁ, GCD of
A and B if এক নম্বর হচ্ছে জিসিডি হলে সে আসলে ফ্যাক্টর, তাই না, বা ডিভিজন। জি স্যার। তাহলে ডি হচ্ছে দুজনকে ডিভাইড করবে, যে ডি ডিভাইড করবে এ কে এন্ড তোমার ডি ডিভাইড করবে বি কে। আর 2 নম্বরটা হচ্ছে যদি এরকম পাওয়া যায় যে ইফ সি ডিভাইডস এ এন্ড তোমার সি ডিভাইডস বি, দাগটা খাড়া হবে কিন্তু, হ্যাঁ, আমার বাঁকা হয়ে গেলেও তোমরা অবশ্যই অবশ্যই খাড়া দাগ দিবা। দেন আসলে এই সি ডি কেও ডিভাইড করবে যদি ডিটা আমাদের গ্রেটেস্ট কমন ডিভিজর হয়। একটু আগে আমরা এটা দেখেছি। আর এটা আমরা কিভাবে কিভাবে লিখি, we write this as এরকম, ধরো এ বি, এ বি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে বুঝবো যে এটা এ আর বি এর হচ্ছে জিসিডি, ঠিক আছে। ডি ইজ ইকুয়াল টু বা ইজ ইকুয়াল টু ডি, ফার্স্ট ব্র্যাকেটে এভাবে এ আর বি যদি দিয়ে দিই তাহলে এ আর বি এর কি বোঝাবে, এটা গসাগু বা গ্রেটেস্ট কমন ডিভিজর বা জিসিডি। আর লিস্ট কমন মাল্টিপলটা কি হবে, একই রকম আর কি, লিস্ট কমন মাল্টিপল। এখানে জাস্ট একই থাকছে আমাদের কন্ডিশন, শুধু হবে কি এখানে জিসিডি এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এলসিএম। ওকে, লিখি লেট আর বি এন ইন্টিগ্রাল ডোমেইন হচ্ছে এ বি বিলংস টু আর, একইভাবে an element d belongs to r। আচ্ছা, d তো দিয়েছিলাম এর আগে, তাই না, d না দিয়ে একটু আলাদা দিই। c c belongs to r is called the LCM of A and B। A আর B এর হচ্ছে LCM বলা হবে if কি হবে, এক নাম্বার যে A divides C and B divides C। A আর B দুজনেই হচ্ছে C কে ভাগ করবে, মানে C টা হচ্ছে দুজনেরই মাল্টিপল। আর বলা হচ্ছে ইফ দেয়ার এক্সিস্ট এরকম আরেকটা মাল্টিপল পাওয়া যায় M in R such that যে A divides M A divides M and B divides M, মানে আরেকটা যদি মাল্টিপল খুঁজে পাওয়া যায়, সে মাল্টিপলটা অবশ্যই অবশ্যই এর চাইতে বড়, এর চাইতে বড় মানে C দিয়ে M টাকে ভাগ করা যাবে। দেন হচ্ছে C হচ্ছে M কে ভাগ করবে। আর এটা আমরা এলসিএম দিয়ে লিখি সাধারণত। তাহলে গ্রেটেস্ট কমন ডিভিজর আর লিস্ট কমন মাল্টিপল আমরা সংজ্ঞায়িত করলাম। এটা তোমরা কি বলবো 3-4 থেকে পড়ে আসছো আর কি, সুতরাং আমার মনে হয় না যে অত জটিল কিছু, তারপরেও একটু নতুন ভাবে আমরা বোঝার চেষ্টা করলাম। এরপর তোমার হচ্ছে এর আগে আমি বলে ফেলেছি যে ইউনিট কি আসলে, একই কথা। যদি লেট
R V and integral domain. Yeah. Then an element A belongs to R is called unit. ইউনিট কাকে বলা হবে? যদি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে, তাই না? ইফ A has its multiplicative inverse যদি ইন্টিগ্রাল ডোমেনের যে সকল উপাদানের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে তাদেরকে আমরা ইউনিট বলে ডাকবো। ওকে, ইউনিট মানে যাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। অ্যাসোসিয়েটস কারা? হ্যাঁ, লেট অ্যাসোসিয়েটস হচ্ছে যদি এ বি কে ভাগ করে, বি ও এ কে ভাগ করে, তাহলে এ বি এর হচ্ছে অ্যাসোসিয়েট বলা হবে। হ্যাঁ, লেট আর বি এন্ড ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে? মানে বলা হচ্ছে টু এলিমেন্টস কি A A আর B and B are associates. এদেরকে আমরা অ্যাসোসিয়েট বলবো, অ্যাসোসিয়েটস অফ ইচ আদার, একে অপরের। if A divides B and B divides A, ঠিক আছে? এটা একটু কনফিউশন চলে আসলো, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল ধরো আমরা আর সমান মনে করে নিলাম যে জেড, ঠিক আছে? তাহলে দেখো 2 দ্বারা কিন্তু -2 কে ভাগ করা যায়, 2 ডিভাইডস -2, উত্তর আসবে -1, তাই না? আবার -2 ও কিন্তু 2 কে ভাগ করে, -2 ডিভাইডস 2, এটা উত্তর -1 আসবে। তো 2 দ্বারা -2 কে ভাগ করা যায়, আবার -2 দ্বারা 2 কে ভাগ করা যায়। তাহলে আমরা বলবো যে 2 and -2 আর অ্যাসোসিয়েটস। ঠিক বলেছো। ওকে, তারপরে আমরা বলছি প্রাইম এলিমেন্ট। এমনিতে যে আমরা ধরো ন্যাচারাল নাম্বারের ভিতরে প্রাইম নাম্বার তো আমরা চিনি, তাই না? কিন্তু আমরা যখন ইন্টিগ্রাল ডোমেনে আছি এর ভিতরেও কিন্তু প্রাইম ডিফাইন করা যায়, যদিও সেটা অ্যাবস্ট্রাক্ট জিনিস হোক না কেন, সেটাকে আমরা প্রাইম ডিফাইন করতে পারি। ওই রকমই একই রকম আমরা জানি প্রাইম নাম্বার 1 হতে পারে না। আর কি হয় প্রাইম নাম্বারের? যে সকল সংখ্যার কেবলমাত্র দুইটি ফ্যাক্টর ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, দুইটি ফ্যাক্টর থাকে, সে নিজে এবং 1, তাই না? 1 এবং সে নিজে হচ্ছে তার ফ্যাক্টর, মানে শুধুমাত্র তাকে দিয়ে আর 1 দিয়ে ভাগ করা যায়, তাই না? তাহলে আমরা বলছি let R be an integral domain। লেখা বুঝতে পারছো? একটু তাড়াতাড়ি বুঝতে পারছি, আপনি বলেন তাহলে শুনলে স্যার লিখতে সুবিধা হবে। হ্যাঁ, an element বলছি আমরা, কি নাম দিব? P দি প্রাইম, যেহেতু P belongs to R, এটাকে আমরা is
is called prime element of R, এখানে আমরা দিতে পারি যে 1 not equal to p, ঠিক আছে, এটা বলে দিলেও হয় বা আমরা শর্তর ভিতরেও দিতে পারি, মানে আইডেন্টিটি উপাদানটা নিতে চাচ্ছি না, ওটা বাদেই আর কি, প্রাইম আইডেন্টিটি উপাদানকে প্রাইম বলা হয় না, এখানে শর্ততে দিয়ে দিই ইফ 1 নম্বর, তাহলে দুটো শর্ত দিই যে p, তোমার pটা নট ইকুয়াল টু 1, এটা 1 নম্বর, আর 2 নম্বরটা হচ্ছে যে আচ্ছা এন্ড লাগাই একটা, and only the factors of p are 1 and p itself, তাই না? এরকম যদি হয় তাহলে সেই উপাদানটাকে আমরা বলবো প্রাইম এলিমেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার ইউনিক ফ্যাক্টরাইজেবল ডোমেইন। হ্যাঁ, ইউনিক ফ্যাক্টরাইজেবল ডোমেইন বা ইউএফডি। একটা ইন্টিগ্রাল ডোমেইনকে আমরা ইউনিক ফ্যাক্টরাইজেবল ডোমেইন বলবো যদি এর নন জিরো এলিমেন্ট যেগুলা সেগুলো হবে হয় ইউনিট হবে অথবা কিছু সংখ্যক প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা যাবে ইউনিকলি আর কি, হ্যাঁ, কিছু সংখ্যক প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে লেখা যাবে আর কি। এটা আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা, বা সংজ্ঞাটা লিখে নিয়ে বলা হচ্ছে যে an integral domain R is called UFD, পুরোটা লিখতে পারো তোমরা, called AUFD, a unique factorizable domain, if যদি কি 1 নাম্বার any non-zero ZERO non-zero element of R is either unit মানে কি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, নন জিরো এলিমেন্ট হলে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, অথবা কি হবে অর বলা হচ্ছে ক্যান বি expressed can be expressed as the product of primes, finite number, এটা ইম্পর্টেন্ট বিষয়, finite of prime elements of R। আর এর প্রাইম এলিমেন্ট কারা কারা তা তো আমরা জানি, হ্যাঁ, সেই প্রাইম এলিমেন্ট এর ফাইনাইট প্রোডাক্ট আকারে লেখা যাবে। আর 2 নম্বর বলা হচ্ছে যে দা ফ্যাক্টরাইজেশন ইন ওয়ান ইজ ইউনিক, factorization in one is
ইউনিক। তার মানে এক্সাম্পল দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এক্সাম্পলে ধরো আমরা যদি এরকম হেড প্লাস ডট এটা বিবেচনা করি, তাহলে এটা ইজ ইউ এফ সরি ক্যাপিটাল লিখতে হয়, ইউ এফ ডি হয়। কারণ কি এর ভিতরে যে কোনো উপাদান যদি নিয়ে নাও, নন জিরো উপাদান কত ধরবো আমরা? 2। আচ্ছা 2 না, 12 ধরলাম। 12 তো নন জিরো একটা উপাদান, তাই না? এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 9, মানে 1/12 9 নিশ্চিত ভাবে। হ্যাঁ, কিন্তু 12 কে আমরা লিখতে পারি এরকম ভাবে, তোমার 2 গুণিত 3 সরি 2টা 2 গুণিত 2 গুণিত 3, তুমি যাই লেখো না কেন এইভাবেই লিখতে হবে, 2 গুণিত 2 গুণিত 3, 2 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম। তো এইভাবেই এইভাবে লেখা যাবে। এই লেখাটা হচ্ছে ইউনিক, মানে আমরা এরকম 2 স্কয়ার গুণিত 3 লিখতে পারি, বা তুমি মানে যদি প্রাইম গুলো অর্ডার করছি যে এরকম এবার 3 গুণিত 2 স্কয়ার এরকম আকারে লেখা যাবে। তাহলে 2 প্রাইম 3 প্রাইম, হ্যাঁ প্রাইম গুণফল আকারে লেখা যাবে ইউনিকলি, তাহলে এটা হচ্ছে ইউএফডি হবে। আর এই 2 3 যেগুলো যে প্রাইম গুলো নিচ্ছে এই উপাদানগুলো অবশ্যই জেড এরও মেম্বার। যদি 2z বলি, 2z 6 ডট, এখানে ধরো এটা ইজ নট ইউএফডি, কারণ কি যে 6 এর ভিতরে নিশ্চিতভাবে আছে, 6 কে আমরা এরকম লিখতে পারি 2 গুণিত 3, তাই না? 2 এটার ভিতরে আছে বটে, কিন্তু 3 কিন্তু এটার ভিতরে নেই। 3টা doesn't belongs to 2z, 3 এর ভিতরে নাই, 2 আছে হয়তো। তো দুটোকেই থাকতে হবে, যদি দুটোই না থাকে তাহলে সে ইউনিক ফ্যাক্টরাইজেবল ডোমেন হবে না। তাহলে জেডটা হচ্ছে ইউনিক ফ্যাক্টরাইজেবল ডোমেন আর 2zটা ইউনিক ফ্যাক্টরাইজেবল নয়। বুঝতে পারলাম? এরপর নেক্সটে আসে কন্টেন্ট অফ এফ অফ এক্স। এফ অফ এক্স একটা পলিনোমিয়াল, আমরা কিন্তু পলিনোমিয়ালে ছিলাম, তাই না? পলিনোমিয়ালেই যাব, কিন্তু কিছু নলেজ নিয়ে আমরা যাচ্ছি। জি স্যার। একটা বিষয় যে আমার কতক্ষণ সময় আছে? আর 3 মিনিট আছে। বেশি সময় নেই স্যার। নেক্সট ক্লাস শুরু হতে 3 মিনিট টাইম আছে। আচ্ছা, কন্টেন্টটা হচ্ছে ধরো যে এই এফ অফ এক্স সমান যদি এরকম হয় a0 প্লাস a1 x প্লাস এরকম করতে করতে n x টু দি পাওয়ার n এরকম হয়, তো কন্টেন্টটা বলা হচ্ছে যে জিসিডি অফ a0 a1 এরকম করতে করতে যে কোফিসিয়েন্ট গুলো আছে সেই কোফিসিয়েন্ট গুলোর যে তোমার গসাগু, সেই গসাগুটাকে বলা হচ্ছে তোমার কন্টেন্ট। একটা পলিনোমিয়ালের যে কোফিসিয়েন্ট গুলো থাকে সেই কোফিসিয়েন্ট গুলোর গসাগু যেটা গ্রেটেস্ট কমন ডিভিজর, সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট অফ এফ অফ এক্স। আর কন্টেন্টটা যদি 1 হয় তাহলে সেই পলিনোমিয়ালকে বলা হবে প্রিমিটিভ পলিনোমিয়াল। ধরো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এরকম থাকে x স্কয়ার মাইনাস x প্লাস 1, তাহলে 1 মাইনাস 1 1 এর গসাগু বা 2 বা এখানে দিলাম 3 ধরো, তাহলে এদের গসাগু কিন্তু 1, এই পলিনোমিয়ালকে বলা হবে প্রিমিটিভ পলিনোমিয়াল। আর যদি এরকম হয় f of x is equal to ধরো এটা 3 দিয়ে গুণ করে দিলাম, তার মানে কত আসছে 6x স্কয়ার মাইনাস 9x প্লাস 3, 3 দিয়ে গুণ করলাম, তাহলে এই টার্মগুলোর গসাগু কত হবে? আসলে 3 হয়ে যাবে। এই কন্টেন্টকে আসলে সিএফ দিয়ে লেখা হয়, সি অফ এফ। হ্যাঁ, তো সি অফ এফটা যদি 1 হয় তাহলে সেটাকে বলা হবে প্রিমিটিভ পলিনোমিয়াল।
আর সি অফ এফ যদি অন না হয় তাহলে সেটা প্রিমিটিভ না, তাহলে বোঝা যাচ্ছে এটা প্রিমিটিভ পলিনোমিয়াল, এটা প্রিমিটিভ না। সামনের দিন আমি এই কন্টেন্ট আর প্রিমিটিভ পলিনোমিয়ালের ডেফিনেশন দিয়ে পরবর্তী যে থিওরেম, ইম্পর্টেন্ট থিওরেম, সেটা আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আর গত ক্লাসের ভিডিওটা আমি আজকে আপলোড দিয়ে দিব, আর এটাও আজকালের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।